This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাতলার গোডাউন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 9। মৃত্যু হয়েছে ভাটপাড়া কৃষ্ণ চৌধুরী, নদিয়ার অগ্রদ্বীপের রোহিত চৌধুরী, কৃষ্ণনগরের চন্দ্রমা চৌধুরী, রাহুল চৌধুরী, শ্যামনগরের পাপ্পু রজক, বাসন্তীর সাহিল সর্দার, বিহারের মুঙ্গেরের বাসিন্দা ঘি কুমার ও ইকবালপুরের বাসিন্দা ঠিকাদার আসগার হোসেনের। এখনও এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন 20 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে বেশ কয়েকজন, তবে সবাইকে আজই উদ্ধার করা সম্ভব জানাচ্ছে সেনা ও এনডিআরএফ। কংক্রিটের স্তূপে 2 জায়গায় ড্রিল করে উদ্ধার কাজ চলছে। স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হচ্ছে। ভারতীয় সেনার একেবারে সর্বাধুনিক প্রযুক্তি উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে। কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কিভাবে চলছে উদ্ধার কাজ, সরাসরি দেখে নেব এই মুহূর্তে একেবারে ঘটনাস্থল থেকে। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সায়ন্ত, যেমনটা তুমি জানাচ্ছিলে যে ভারতীয় সেনার যে প্রযুক্তির ব্যবহার করে, যে লাইভ স্ক্যানার ব্যবহার করে এর আগেও একাধিক জায়গায় উদ্ধার কাজ চালিয়েছে, সেই একই প্রযুক্তি এখানেও ব্যবহার করা হচ্ছে, তারাতলাতেও ব্যবহার করা হচ্ছে। আমি সেই ছবিটা একবার দেখতে চাইবো এই মুহূর্তে, উদ্ধার কাজের ছবিটা। একদমই দীপ, তোমাকে আমার সহকর্মী কল্যাণ মণ্ডলকে বলবো ছবিটা দেখানোর জন্য যে উদ্ধার কার্য চলছে। মূলত এনডিআরএফ এবং ভারতীয় সেনা এখন উদ্ধার কার্য চালাচ্ছে। ভারতীয় সেনা যেটা নিজের অত্যাধুনিক প্রযুক্তি রেস্কিউ রেডার, সেই রেস্কিউ রেডার সিস্টেমকে নামিয়েছে। সেটা মূলত ভেতরে কি অবস্থা হয়ে রয়েছে, কারা আটকে রয়েছে, আদৌ তারা জীবিত আছে কিনা, গোটা বিষয়টি দেখার জন্য তারা কিন্তু এই রেডার সিস্টেমকে নামিয়ে তারপর ধাপে ধাপে গর্ত করে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। অন্যদিকে এনডিআরএফ তারা স্নিফার ডগ এনেছে, তারা বিভিন্ন অংশ স্নিফার ডগটিকে ঘোরাচ্ছে, যেখানে তার অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে অতি সক্রিয়, সেখানে কিন্তু সেখানে ঘুরে ভেতরে ঢোকার চেষ্টা করছে এনডিআরএফ। এখনো পর্যন্ত তুমি দেখছো এনডিআরএফ এবং ভারতীয় সেনা এই কাজ চালাচ্ছে। ইতিমধ্যেই তুমি জানো রাজ্য প্রশাসনের তরফে 8 জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং 20 জন ইনজোর্ড, এবং এখনো সেই উদ্ধার কার্য চলছে। তবে উদ্ধার কার্যকে যেটা আমরা প্রথম থেকেই যেটা জানাচ্ছি যে সব দিক থেকে তারা প্রতিবন্ধকতার মুখে পড়ছে, কারণ ভেতরে একাধিক লোহার বিম সম্পূর্ণ বেঁকে গিয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে। পাশাপাশি ত্রুটিপূর্ণভাবে যে ঢালাইয়ের কাজ করা হয়েছিল, সেই ঢালাইয়ের কাজ সম্পূর্ণ বেঁকে রয়েছে। ভেতরে দ্বিস্তরীয় ঢালাইয়ের কাজ হয়ে রয়েছে, সেগুলোকে গর্ত করে তারপর গিয়ে যেখানে যারা আটকে রয়েছে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু অত্যন্ত প্রতিকূল হয়ে রয়েছে, যে কারণে তারা কিন্তু সমস্যার মুখে পড়ছেন। এবং এনডিআরএফ এবং ভারতীয় সেনা 2 জায়গায় 2 রকমভাবে কাজ করছে, যাতে যেখান থেকে হোক অন্তত গর্ত করে ঠিক যারা আটকে রয়েছে তাদের কাছে পৌঁছানো সম্ভব। গতকাল থেকে আমরা একাধিক পেলোডার যাবে বলে মনে করছেন সেনা বা এনডিআরএফ এর কর্তারা? একদমই না দীপ, এই উদ্ধার কার্য আরো 2 থেকে 3 দিন সময় লাগবে, কারণ যে পরিস্থিতি হয়ে রয়েছে এবং ভিতরে অর্থাৎ ঢালাইটা যেখানে ভেঙে পড়েছে বা বসে গিয়েছে সম্পূর্ণ, তার ভেতরে যে ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে সেই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় সেনা এবং এনডিআরএফ কিন্তু সঠিক তথ্য নেই। তারা যেখান থেকে জায়গা পাচ্ছে যে গর্ত করে ভেতরে ঢোকার, সেইটুকু অংশে গিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কারণ ভেতরের অবস্থা এতটাই ভয়ঙ্কর যে আজকের মধ্যে অন্তত উদ্ধার কার্য শেষ হবে না। এটা একবারে এক প্রকার নিশ্চিত করেছেন ভারতীয় সেনার কর্তারা। তারা কাজ চালিয়ে যাচ্ছেন যতটা সম্ভব। আজকের মধ্যে যারা আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কতটা সম্ভব হবে তা কিন্তু ভেতরের অবস্থার উপরই ডিপেন্ড করছে। ধ্বংসস্তূপের নিচে যারা আটকে পড়েছেন তাদের মধ্যে কারোর কি বেঁচে থাকার আশা রয়েছে? দেখো, গতকাল আমরা এনডিআরএফে যিনি এখানে কর্তা এসেছেন এবং ভারতীয় সেনা যারা এসেছিলেন সিও, তাদের সঙ্গে যখন কথা বলেছিলাম তারা বলেছিলেন তারা আর্তনাদের শব্দ শুনেছিলেন, কিন্তু আজ সকাল থেকে কিন্তু কারোর কোনো শব্দ শোনা যাচ্ছে না। বা কারোকে উপর থেকে সকালে আমরা যখন ভোরে আসি তখন উপর থেকে অনেককে চিৎকার করে ভেতরে কেউ আছে কিনা সেটা বলতে দেখা যায়, কিন্তু আমরা যেটা জানতে পারি যে ভেতর থেকে কোনো রকম সারা শব্দ আসছে না। অর্থাৎ কোথাও না কোথাও তারা মনে করছেন প্রায় 24 ঘন্টা হতে চললো, হয় তারা ক্লান্ত হয়ে পড়েছেন, হয় তারা অচৈতন্য হয়ে পড়েছেন, অথবা তাদের মধ্যে হয়তো তারা এই জগতে মানে বেঁচেও নেই। অর্থাৎ সব মিলিয়ে একটা কিন্তু ধোঁয়াশা রয়েছে। কারা বেঁচে রয়েছেন, কারা এখন জীবিত রয়েছেন, সব মিলিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে সেনাবাহিনী এবং এনডিআরএফ এর মধ্যে, যে কারণে তারা চেষ্টা করছেন যত দ্রুত। পরবর্তীতে আরো আপডেট নেব তোমার থেকে। हाँ, यही उनका लड़का है, उनसे बात हुआ। हम तो डानकुनी से आए हैं, हमको पता चला तो हम 2 बजे से ही आके बैठे हुए हैं। वहाँ पे जाके पूछे हैं, सर लोग बोले कि यहाँ नवीन सिंह का नाम का कोई नहीं है।
हम लोग रात भर वहीं पे बैठे हुए हैं, लास्ट में हम लोग अभी आए, जब नहीं आया तो हम लोग यहाँ पे आए। हम लोग को 2 बजे पता चला था। हाँ हॉस्पिटल में लिस्ट देखे ना? हाँ देखे, नहीं है, नवीन सिंह नाम से कोई नहीं है। नहीं अभी तो कुछ नहीं, अभी तो आए हम लोग, अभी सर लोग बोल रहे हैं कि बता रहे हैं, अब वो है अंदर भी कि नहीं है हम लोग नहीं जानते हैं। क्या काम करते थे यहाँ पे? ढलैया वाला काम करते थे। उनका साथ और 4-5 थे, वो लोग सब हॉस्पिटल में भर्ती हैं। वो लोग का थोड़ा बहुत चोट लगा और 2 जन शायद, एक तो नहीं है और 1 जन है फंसे हुए अभी। क्या और जैसे ही इन्फॉर्मेशन मिली हमारी फर्स्ट टीम वहाँ पहुँच गई थी और थ्रू आउट द नाइट हम कंटिन्यूसली, हमारा ऑपरेशन अभी तक बंद नहीं हुआ है। थ्रू आउट द नाइट हमारे ऑपरेशंस कंटिन्यू है और उसी के रिज़ल्ट में हमें 16 अभी तक हमने लाइव विक्टिम्स निकाल लिए हैं। 5 हमारे पास अनकॉन्शियस मिले हैं, उनको हमने ट्रांसपोर्ट कर दिया है। इंटायर विक्टिम को हमने हॉस्पिटल को ट्रांसफ़र कर दिया है और अभी हमारे पास 4 की लोकेशंस है, जिसमें 4 को हमने आइडेंटिफाई कर लिया है। लोकेशंस पे अप्रोचेस हमने बना लिए हैं और एस्ट्रिकेशन का काम चल रहा है, क्योंकि वहाँ पे बहुत सारे लोड्स हैं उन विक्टिम के ऊपर में। उस लोड को हम स्टेबलाइज़ कर रहे हैं ताकि विक्टिम के ऊपर उसका कोई इम्पैक्ट, एडवर्स इम्पैक्ट ना पड़े, तो इसलिए कॉशियसली हम मूव कर रहे हैं। তারাতলার অভিশপ্ত গোডাউনের পাশেই ভিড় জমিয়েছে নিখোঁজ শ্রমিকদের উদ্বিগ্ন পরিবার। তাদের মধ্যে কেউ এসেছেন রানীগঞ্জ থেকে, কেউ এসেছেন বিহার থেকে। আধার কার্ড হাতে নিয়ে প্রিয়জনদের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন আত্মীয়রা। ঘটনাস্থল, হাসপাতাল, তারাতলা থানায় অপেক্ষা করছেন অনেকে। তারাতলার ধ্বংসস্তূপে এখনও কিন্তু বেশ কয়েকজন আটকে রয়েছে এবং এই মুহূর্তে সেই এলাকার সামনেই রয়েছেন অপেক্ষারত পরিবারের লোকজন। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনার কে আটকে রয়েছে? আমার বোনের বোর আছে রানীগঞ্জ থেকে। কালকে হয়েছিল 11:30টার সময়, তারপরে হ্যাঁ এরা বলছে খুঁজছি, দেখছি, হাসপাতালে গেলাম, হাসপাতালে পেলাম না, লিস্টে নাম নাই কোথাও। কাল থেকে তো হাসপাতালে বসেছি আমরা। আমি ও তো পাওয়া যাচ্ছে না। না, ছেলেগুলো ছোট ছোট আছে, 10 বছর ছোট ছেলেটা আছে, 15 বছর মেয়ে আছে। এই তো একজন ছিল কাজ করবার জন্য। যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের সামনে পরিবারের লোকজন রয়েছে এবং নিজের বোনের বরকে খুঁজছে। কোনো রকমভাবে যদি তার একটু খবর পাওয়া যায় তাহলে কিন্তু আশ্বস্ত হয়। যদিও এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, এরকম বহু পরিবার তারা কিন্তু নিজেদের পরিজনকে খুঁজতে আসছেন তারাতলা ধ্বংসস্তূপের সামনে। তারাতলা থেকে ক্যামেরায় সমরের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। তারাতলায় উদ্ধার কাজে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সেনা। উদ্ধার কাজে নামানো হয়েছে বিশেষ প্রযুক্তির স্ক্যানার মেশিন, রেস্কিউ রেডার। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকাদের খোঁজে রেস্কিউ রেডারের ব্যবহার ভারতীয় সেনার। সূত্রের খবর, এর আগে উত্তরকাশীর বিপর্যয়ের সময়ও এই অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয়েছিল, যা এখন তারাতলাতে ব্যবহার করা হচ্ছে। রেস্কিউ রেডার ভারতীয় সেনার অন্যতম প্রযুক্তি। তারাতলা বিপর্যয়ে এখনো পর্যন্ত উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে রয়েছে কলকাতা পুলিশ, দমকল এবং কলকাতা পুরসভার আধিকারিক কর্মীরাও। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে কোনোভাবেই ভেতরে প্রবেশ করা সম্ভবপর হচ্ছে না, যে কারণে ভেতরে কতজন আটকে রয়েছেন, কোথায় কোথায় আটকে রয়েছেন তার তথ্য পাওয়া যাচ্ছে না। যে কারণে এবার ভারতীয় সেনা তাদের অন্যতম প্রযুক্তি ব্যবহার করতে শুরু করলো, রেস্কিউ রেডার। এই রেডার মেশিন মূলত একটি ছোট্ট স্ক্যানার মেশিন, সেটা বিভিন্ন জায়গায় তারা বসাচ্ছেন এবং বসানোর পর ভিতরে কোনো প্রাণের সঞ্চার রয়েছে কিনা, কেউ আটকে রয়েছে কিনা, সেটা সহজেই সেই স্ক্যানার মেশিনের মাধ্যমে তাদের ডিসপ্লেতে ছবি ফুটে উঠছে এবং সেই ছবি হাতে আসার পরই ভারতীয় সেনারা দেখা যাচ্ছে হাতে শাবল, হাতুড়ি এবং অন্যান্য উদ্ধার কার্যে ব্যবহৃত সামগ্রী নিয়ে সেই সব অংশ ভেঙে যারা আটকে পড়েছে তাদের উদ্ধার করার কাজে নেমে পড়েছে। অর্থাৎ রেস্কিউ রেডার হচ্ছে এমন একটি যন্ত্র যেটা দেখে একদম নিচে কোথাও কেউ আটকে থাকলে মাটির একদম নিচে পর্যন্ত তার ছবি এবং কোথায় আটকে রয়েছে, সে পড়ে রয়েছে না দাঁড়িয়ে রয়েছে, সে যাবতীয় ছবি তুলে আনা সম্ভবপর হয়। যে কারণে উত্তরকাশীতে যখন টানেল বিপর্যয় হয়েছিল তখনও এই রেস্কিউ রেডার মেশিনও ব্যবহার করা হয়েছিল বলে সেনা সূত্রে খবর।
তারাতলা বিপর্যয়েরও সেই মেশিন ব্যবহার করা হচ্ছে। আমার সহকর্মী কল্যাণ মণ্ডলের ক্যামেরায় সেই ছবি পুরোত উঠে উঠছে যে কিভাবে সেই রেস্কিউ র্যাডার মেশিন বিভিন্ন জায়গায় বসানো হয়, তারপর সেনারা ডিসপ্লের মাধ্যমে সেই ছবি তুলে আনে এবং এখন তারা হাতুড়ি শাবল দিয়ে সেনা জওয়ানরা সেই অংশতে যেখানে প্রাণের সঞ্চার থাকতে পারে বা কেউ আটকে থাকতে পারে বলে স্ক্যানারের ছবি ফুটে উঠেছে, সেখানে ভেঙে সেই অংশে প্রবেশের চেষ্টা করছে। অর্থাৎ উদ্ধার কার্যে তারা সব রকম প্রযুক্তি ব্যবহার করছে যাতে যারা আটকে রয়েছে তাদেরকে বাঁচানো সম্ভব হয়, উদ্ধার করা সম্ভব হয়। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, তারাতলা। हमारे पास हर रेंज के इक्विपमेंट्स हैं, फ्रॉम कहें तो ईयर, नोज़ एंड आइज़, ये 3 कैटेगरी के पूरे हमारे पास इक्विपमेंट्स हैं, हम उसी का उपयोग कर रहे हैं। और हमारे पास सी थ्रू रडार्स हैं, लाइव डिटेक्टर्स हैं, डेल्सर यूनिट्स हैं, उसके से ऑक्सीजन्स के प्रबंध हैं। देयर आर डिफरेंट टाइप ऑफ कटर्स हैं, उन वेरियस कटर्स का हम उपयोग कर रहे हैं। নির্মাণে বেনিয়মের কারণেই তারাতলায় গুদামে বিপর্যয়। শুধু নিম্নমানের উপকরণ নয়, ঢালাইয়ের ভুল পরিকল্পনাতেই এত বড় বিপর্যয় ডেকে আনে। কলকাতা পুরসভার কমিশনারের কাছে জমা পড়ল রিপোর্ট। একতলা থেকে ঢালাই শুরুর নিয়ম হলেও সেই নিয়ম এক্ষেত্রে মানা হয়নি। একতলা থেকে ঢালাই না করে সোজা 3 তলা থেকে ঢালাই শুরু করা হয় উল্লেখ রিপোর্টে। উপর থেকে ঢালাই শুরু হওয়ায় ভার রাখতে পারেনি নির্মাণ কাঠামো, ভিত নড়বড় হয়ে পড়ে। এছাড়াও 54 কাঠা জমির মধ্যে 43 কাঠার উপরে নির্মাণ নকশায় অনুমোদন দিয়েছিল পুরসভা, কিন্তু নকশার বাইরে গিয়ে আরও প্রায় 5 কাঠা জমিতেও নির্মাণ চলছিল বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আমরা সরাসরি চলে যাবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, যে রিপোর্ট পুরসভা দিয়েছে সেই রিপোর্টে তো বড়সড় গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে। একদমই দীপ, দেখো বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ঘটনার পর রাত 8:30 নাগাদ পুরসভার কমিশনার একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন। সেই বৈঠকে বিল্ডিং বিভাগের তরফে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র নির্মাণ পরিকল্পনা বা নির্মাণ কাঠামোতে ত্রুটি নয়, ঢালাইয়ের ক্ষেত্রে ত্রুটি ছিল। এবং সেই রিপোর্টের 2 নম্বর পাতায় লেখা রয়েছে যে ঢালাইয়ের ক্ষেত্রে আমরা মূলত নিয়ম আছে যে প্রথমে 1 তলা, তারপর 2 তলা, তারপর 3 তলা ঢালাই দেওয়া হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রথমে 3 তলাতেই ঢালাই দেওয়া হয়েছে, যাতে সেই চাপ সহ্য করতে পারেনি এবং পুরো ধসে গিয়েছে এই গোডাউনটা। একই সঙ্গে নির্মাণ নকশার ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না। 2025 সালের ফেব্রুয়ারি মাসে নির্মাণ নকশা অনুমোদন দেওয়া হয় কলকাতা পুরসভার তরফে, এবং তখন নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল যাবতীয় নিয়ম মেনে যেন এই গোডাউন তৈরি করা হয়। কিন্তু দেখা গেল রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে 3 তলার এই গোডাউনে প্রথমেই 3 তলায় ঢালাই করা দেওয়া হয়েছে এবং তা অত্যন্ত নিম্নমানের। কল্যাণকে একবার ঢালাইয়ের ছবিটা দেখাতে বলবো। কল্যাণ, আমার সহকর্মী, দেখো ঢালাইয়ের অবস্থা দেখো, সম্পূর্ণ নষ্ট এবং বসে গিয়ে কি অবস্থা। তারপর চারপাশ থেকে লোহার যে কাঠামো, লোহার শিক সব বেরিয়ে পড়েছে। অর্থাৎ নিম্নমানের উপকরণ দেওয়াতেই এত বড় বিপর্যয়। রিপোর্টের 3 নম্বর পাতায় এটা উল্লেখ করা হয়েছে। এছাড়াও উল্লেখ করা হয়েছে যে ধরনের নজরদারির পুরসভার কথা বলা হচ্ছে, পুরসভার বিল্ডিং বিভাগের কাছে কিন্তু সেই পরিমাণ লোকবল নেই, যে কারণে কোথায় কে বেআইনি করছে তার নজরদারি করা সম্ভবপর হয়নি। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ছত্রে ছত্রে গাফিলতি। পাশাপাশি গোটা জমি রয়েছে টোটাল 54 কাঠা, যেখানে নির্মাণ নকশা অনুমোদন পেয়েছিল 43 কাঠার ওপরে, কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে 43 কাঠা বাদ দিয়েও আরও অতিরিক্ত 5 কাঠা নির্মাণ নকশা নির্মাণ তৈরি করা হচ্ছিল, যা নিয়ম বহির্ভূত এবং অবৈধ। অর্থাৎ রিপোর্টে কিন্তু নিখুঁতভাবে একদম বিল্ডিং বিভাগের তরফে পুরো কমিশনারকে রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে এই তথ্যগুলো উল্লেখ করা হয়েছে। 1, নির্মাণ নকশায় নয় নির্মাণ প্রযুক্তিতে গাফিলতি। 2, নিম্নমানের উপকরণ। 3 নম্বর, বেআইনিভাবে বিভিন্ন অংশ সম্প্রসারিত করা। এই ত্রিফলা কারণে এত বড় বিপর্যয় কলকাতা পুরসভার রিপোর্টেই সেটা প্রমাণিত। আমাদের সঙ্গে থাকো। 17/1/2026 প্ল্যান এবং ইনিশিয়ালি দেখুন আমরা তো ইঞ্জিনিয়ার নই, সিএসআই বরঞ্চ তার ইঞ্জিনিয়ারিং আইডিয়া আছে, কানপুরের আইআইটি স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নই।
ইনিশিয়ালি আমাকে যেটা বলা হয়েছে যে এই প্ল্যানে ত্রুটি আছে, তো আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। টাকার বিনিময়ে এগুলো হলে তার ফল এগুলোই হবে। কম্প্রোমাইজ করে করা হয়েছে, এক্সচেঞ্জ অফ সামথিং। তারাতলাতে উদ্ধার কাজে সব রকম প্রযুক্তির ব্যবহার করছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। এই মুহূর্তে আপনাদের সরাসরি যে ছবি দেখাবো এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়, বিগ ওয়াল অফিসারকে বলবো ছবিটা দেখাতে। ড্রোনের মাধ্যমে তারাতলায় উদ্ধার কাজে নজরদারি চালাচ্ছে সেনা। অর্থাৎ কোনো জায়গা থেকে কোনো আহত ব্যক্তি বা আটকে পড়া ব্যক্তির আর্তনাদ যদি শুনতে পাওয়া যায়, তাকে হাত নাড়তে দেখতে পাওয়া যায়, তাহলে ড্রোনের মাধ্যমে তাকে চিহ্নিত করা হবে। দেখুন এক্সক্লুসিভলি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, তারাতলায় যেখানে এত বড় একটা বিপর্যয় ঘটে গেছে, সেখানে ড্রোনের মাধ্যমে সেখানে উদ্ধার কাজে নজরদারি চালানো হচ্ছে। দেখা হচ্ছে কোথাও কোনো ফাঁক ফোকর থেকে কোনো আহত ব্যক্তি, তাদের কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় কি না, তাদের কোনো হাত নাড়তে দেখতে পাওয়া যায় কি না। সায়ন্ত আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছেন, আমি সায়ন্তর কাছে আরও একবার চলে যাবো। সায়ন্ত, একটু আগেও তুমি যেমন বলছিলে সব রকম আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ড্রোন নামিয়ে সেখানে নজরদারি চালানো হচ্ছে উদ্ধার কাজে। একদমই, দেখো ভারতীয় সেনার তরফে কিন্তু যাবতীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 1 রেস্কিউ রেডার, 2 ড্রোন, 3 তাদের যে পেলোডার বা অন্যান্য যে আর্টমুভিং মেশিন, সব রকম ব্যবহার করা হচ্ছে যাতে উদ্ধার কার্য দ্রুত গতিতে হয়, যারা ভেতরে আটকে রয়েছে তাদের যাতে দ্রুত বের করে আনা সম্ভবপর হয়। 3 তাদের এই যে ঢালাইটা ভেঙে পড়েছে সেটা সম্পূর্ণ তুলে ধরে ভেতরে কি অবস্থা রয়েছে সেই গভীরে পৌঁছানো সম্ভব হয়। অর্থাৎ ভারতীয় সেনার তরফে কিন্তু কোনো রকম কসুর রাখা হচ্ছে না কোনো কাজের ক্ষেত্রে। গতকাল দুপুর থেকে টানা তারা কাজ করে যাচ্ছে, একই সঙ্গে রয়েছে এনডিআরএফ, এবং আজ সকাল থেকে আমরা এনডিআরএফ এবং ভারতীয় সেনাকেই দেখছি মূলত এই গোটা প্রক্রিয়া সম্পাদন করতে। এবং তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে রেস্কিউ রেডারের মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা তথ্য তুলে আনছে এবং সেখানে শাবল এবং হাতুড়ি দিয়ে গর্ত করে সেই গর্তের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। যদিও একাধিক প্রতিবন্ধকতা রয়েছে, তাও তারা সব রকমভাবে চেষ্টা করছে তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই যাবতীয় তথ্য তুলে আনার। এবং একই সঙ্গে স্নিফার ডগ কিন্তু নিজের কাজ করছে এবং যেখানে যেখানে তারা প্রাণের স্পন্দন পাচ্ছে বা প্রাণের সঞ্চারের তথ্য পাচ্ছে তারা সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ দুটো স্নিফার ডগ এনডিআরএফের জওয়ানদের সঙ্গে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে যেখানে তারা বুঝতে পারছে কেউ আটকে রয়েছে সেখানে এনডিআরএফের জওয়ানরা কিন্তু সেই জায়গা গর্ত করছে এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীপ, এই মুহূর্তে একেবারে ড্রোন শট দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে টিভি9 বাংলার এক্সক্লুসিভ যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে বেশ কয়েকজন। এই মুহূর্তে ড্রোন শটে আপনাদের দেখাচ্ছি গোটা দুর্ঘটনাস্থল, একেবারে পাখির চোখের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে টিভি9 বাংলার এক্সক্লুসিভ যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তারাতলায় গোডাউন বিপর্যয়, মৃত্যু মিছিল, সেখানে এখনও উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হতে এখনও সময় লাগবে। এই মুহূর্তে সেই গোটা দুর্ঘটনাস্থলের ছবিটা আপনাদের ড্রোন শটের মাধ্যমে দেখাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভ। আপনাদের একটু আগেও জানাচ্ছিলাম সেনার তরফে এনডিআরএফের তরফে সব রকম আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখনও এই ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে পড়ে আছেন কি না তাদেরকে উদ্ধার করতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়, ড্রোন শট দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। তারাতলা বিপর্যয়ে মৃত্যু বাসন্তীর সাহিল সর্দারের। নির্মীয়মান গোডাউনে শ্রমিকের কাজ করতে এসেছিলেন সাহিল। প্রিয়জনকে হারিয়ে এখন বুক ফাটা কান্না পরিবারের। 2 সপ্তাহ হয়েছে এসছে কাজে। আচ্ছা, কি কাজ করছে? পাইপলাইনের কাজ এসছে। পাইপলাইনে কোথায় বাড়ি কোথায়? আমাদের বাসন্তী সুন্দরবন আমচন্দ্রখালি বাড়ি। আপনারা কখন জানতে পারলেন? আমরা তো কালকেই জানতে পেরেছি, আজকে এখন নিয়ে আসলো, মারা গেছে বলেছে। ও এখানে আগে কোথায় কাজ করে? আগে কোনো জায়গায় কাজ করেনি, এই ফার্স্ট এসছে। এই প্রথম কাজে ঢুকলো? হ্যাঁ, প্রথম এসছে। মানে ও কি কল মিস্ত্রি? না, জানি না, আমরা এমনি পাইপলাইনে কাজ করে, বিভিন্ন রকমের কাজ করে, ভাঙা চুরো গুড়োনা গাড়ানি এইসব কাজ করে। এখানে কি কাজ করতে? এখানে ওই একই কাজ করছিল। এখানে থেকে কাজ করতে? হ্যাঁ, থেকে কাজ, সাপ্লাই কাজ করতে।
ও কি একাই এসেছিল বাসন্তী থেকে? না না, অনেক লোক ছিল, আমাদের অনেক, 5 জন, টোটালি 5-6 জন ছিল। তাদের কি অবস্থা? সবাই সুস্থ আছে, ওই একাই মারা গেছে। তারা কি আহত হয়েছে? হ্যাঁ হয়েছে। তারা হাসপাতালে? হ্যাঁ। ও সাহিল কোন জায়গায় আটকা পড়েছিল কিছু? এবার আমরা মেয়ে ছেলে ওর মধ্যে তো আর গিয়ে ঢুকতে পারি না, দেখতে পারি না, যেটা এখানে এসছে সেটাই বলতে পারবো। আপনারা কি তারাতলায় গেছিলেন না এখানেই? না, আমরা এখানে এসেছি টোটালি। এখানে এসে কি শুনলেন? এখানে এসে এই শুনলাম মারা গেছে। কখন ঢুকলো হাসপাতাল, মানে কখন পাওয়া গেল ওকে? এই তো 9টার সময় ঢুকলো এখানে। তারাতলা বিপর্যয়ে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করলেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য। রাজ্য সরকার দিনরাত এক করে উদ্ধার কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সব রকম চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপনাদের দেখাচ্ছি তারাতলা বিপর্যয়ে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য। রাজ্য সরকার দিনরাত এক করে উদ্ধার কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যে সব রকম চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারাতলা বিপর্যয়ে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মোদীর।